চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ১৬। আস্তে, মানুষ তো ভাববে বাড়িতে চোর ডাকাত ঢুকেছে। অভ্র ধীরে ধীরে নীরুর মুখের উপর থেকে হাত সরিয়ে নিল, তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। নীরু ক্ষোভে গলা চড়িয়ে বলল, আপনার এত বড় সাহস, আমার মুখে হাত দিচ্ছেন? অভ্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে শান্ত গলায় জবাব দিল, ও মুখে হাত দেওয়াটা ভালো লাগেনি? হাতটা অন্য কোথাও দেওয়া দরকার ছিল বুঝি? নীরুর মুখ শুকিয়ে গেল, ভ্রুকুচকে বলল, অভ্র ভাই। অভ্র চোখ নামিয়ে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর চাপা স্বরে বলল, ছি, এভাবে বললে মরে যায়। আসেন ভাই, একসঙ্গে গু খাই। ওয়াক, এসব কই থেকে শিখেছ? নিশ্চয়ই ফারাজ ভাইয়ের কাছ থেকে। নীরু মুখ ভেংসি কাটল, বলল, কমুনা। বিদ্যুৎ ফিরে আসতেই নীরুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আগের মতো দীপ্তি ফিরে এসেছে তার চাহনিতে। যাক, অবশেষে নাটকটা দেখা হবে। নীরু সুন্দর, তবে গায়ের রংটা চাপা। চাপা বললেও ভুল হবে, উজ্জ্বল ফর্সা বলা চলে। ছোটবেলায় চাপাই ছিল, দিনকে দিন রূপচর্চার বদৌলতে বেশ উন্নতি হয়েছে। টেনে টুনে ম্যাট্রিক পাশ করেছে, এবার কলেজে ভর্তি হয়েছে। ভালো কলেজে ভর্তি করাতেও টাকা খরচ করতে হয়েছে। মেয়ে পড়ালেখার নামে ডাব্বা, আবার খালুরে ডাকে আব্বা। বিদ্যুৎ আসতেই অভ্র গলায় সতর্কতা টেনে বলল, দয়া করে আর কখনো অন্ধকারে এভাবে চিৎকার করবেন না আপা, লোকে ভুল বুঝতে পারে, দুষ্টু চিন্তা ভাবনা করতে পারে। নীরু মুখ ভেংসি কাটল, কথাটা একদম গায়ে মাখেনি। নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার মুখ, আমি চিৎকার করব তাতে কার কি আসে যায়? চিত্রা চলে যেতে অভ্র তার যাওয়ার পথে তাকে ঘাড়ে হাত বোলায়, চেয়ে থাকে। খানিক বাদে মাথা চুলকে বলে, আরে ধ্যাত, আমি না ফারাজ ড্যাডির কাছে এসেছিলাম। যাকগে, এখন আর দেখা সাক্ষাতের মুড হচ্ছে না, বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। বউ বউ ডাক পারি, বউ আমার কার বাড়ি, আইরে বউ বুকে আয়, তোর স্বামীরে মশাই খাই। ফারাজ মশারি টাঙাতে টাঙাতে ছন্দ কাটল। চিত্রা ডিভানে শুয়ে ম্যাগাজিন পড়ছে, একটু পর আবার ফারাজের তামাশা দেখছে। সন্ধ্যাবেলায় কেউ মশারি টাঙায়? তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আপনাকে মশারি টাঙাতে কে বলেছে? ফারাজ স্বভাব সুলভ হাসি ছুড়ে দিয়ে বলল, আরে সাদামোলা, মশারি না টাঙালে তো আমাকে মশাই খেয়ে দিবে, তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি, জাস্ট ফর ইউ। তোমার মতো এক পিস থাকতে আমার রক্ত মশাই কেন চুষে খাবে? বলো বউ, বলো বলো। বুঝলাম না, ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন? চিত্রা ভ্রুকুচকে বলল, খোঁচা? ওইটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে ভাতেও মারবো না, কথায়ও না। আমি তোমায় ভালোবাসা দিয়ে মারবো। ওইসব খোঁচাখুচি আমার পোষায় না। চিত্রা বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টালো। আচ্ছা, আপনি কাজ কি করেন? শুধুই কি মাছের ব্যবসা? এই ব্যবসায় এত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মশকরা করবেন না, বিষ ধরে গায়ে, মরে যায় আপনার এসব কথা শুনলে। ফারাজ মশারি ফেলে চিত্রার কাছে এগিয়ে এলো, এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানার দিকে পাড়ি জমালো। চিত্রা ধস্তাধস্তি করছে তা দেখে ফারাজ হেসে গান ধরল, মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ঝাড়া দিয়া বিষ করিব পানি। চিত্রার বিরক্তি আরও বেড়ে গেল। ফারাজের এই নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। তবু সে চুপ করে আছে, হয়তো নাটকের পরবর্তী অংশ দেখার জন্য। মশারির কাছে যেতেই রোমান্সের ছন্দপতন। মশারির ভেতরে ঢুকতে গিয়ে ফারাজের মুড একেবারে ফুস। এই ঘোড়ার ডিমের মধ্যে বউকে কোলে নিয়ে সে কি করে ঢুকবে? রাগে সে এক হাত দিয়ে চিত্রাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে অন্য হাত দিয়ে টেনে হিঁচড়ে মশারি ছেড়ে। চিত্রা এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে। ফারাজের চোখের দিকে চেয়ে আছে সে, লক্ষণ ভালো ঠেকছে না। 999-এ কোনোভাবে একটা কল করা যায় না? ফারাজ চিত্রার পাশে ধপাস করে শুয়ে পড়ল। চিত্রাকে নিজের বুকের উপর শুয়ে বলল, একটু আমার বুকে মাথা রাখো না, তুমিহীনে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারাজ চিত্রার হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের উপর চুমু খায়। একটি নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা। চিত্রার বাধা দেয় না, আবার তার বাধা দিতেও ইচ্ছা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটু আগেও যেই চিত্রা এমন তেজি ছিল, সে এখন পাথরের মতো নির্বাক স্তব্ধ। ফারাজ চিত্রার ওষ্ঠের ছোঁয়ায় নিজেকে ধন্য করার আগেই রুমের দরজাটা ঠাস করে খুলে যায়। চিত্রা লজ্জায় বিছানার কোণায় ছিটকে যায়। বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে চ উচ্চারিত হয়, না, এই বাড়িতে আর থাকা যাবে না। এখানে সবাই তার রোম্যান্সের মন্ডু ঢুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আর নয়তো একেবারে ডেনমার্ক। খালু।
মিতালি একবার ঘরের দিকে তাকালো। মশারি ফ্লোরে এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে। এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? মিতালির মোটা মাথায় আসলেই কিছু ঢুকছে না। ধুর বাল, ঘরের দরজাটা লাগাতে মনে নাই। ধ্যাত, একটা ভুল সারা জীবনের কান্না। আর এই মাতারি, তুই দরজা নক করে আসতে পারলি না? নেক্সট টাইম এই ভুল হলে তোকে আমি গু খাওয়াবো। ভুল হইয়া গেছে, মাপ চাই। গু খাওয়ান আর যাই খাওয়ান, আগে আমার কথাটা একটু শুনেন। কন্টিনিউ। এইটা আবার কি? মনটা চাই তোকে। ফারাজ থামলো, পুনরায় শুধালো, কি হয়েছে ওইটা বল। খালু, নীলু নামের একটা মাইয়া আইছে বাড়িতে, অবস্থা খুব খারাপ, কি করবো খালু? ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে যদি ঘোড়াও তার সামনে ডিম পারত, তবু হয়তো সে একটু প্রতিক্রিয়া দেখাতো না, কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তমা বিচরণ করছে। তবে চিত্রা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলু এসেছে, তার মানে নীলুর কিচ্ছু হয়নি, সে ঠিক আছে। অন্দরমহলে পৌঁছাতেই চিত্রা মিতালির দিকে তাকালো। মিতালি কিংকর্তব্য বিমুখ। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল, সে গেল কোথায়? চারপাশে তাকে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে সে উদগ্রীব হয়ে উঠল। নীলু, মিতালি ডাক দিল, কোনো সাড়া নেই। ডাকাডাকির শব্দ শুনে উপরতলা থেকে রুমানা এলাহি, রোশান, রাজন সহ বাকিরাও বেরিয়ে এলো। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেল। সবাই উৎকণ্ঠিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ফারাজ এতক্ষণ বুকের কাছে হাত গুজে দাঁড়িয়েছিল, এখন তার বিরক্ত লাগছে। রাজন নিচে নেমে এলো, কপালে ভাঁজ ফেলে বলল, আরে থাম তো, সন্ধ্যাবেলায় এত চেঁচামেচি করছিস কেন? মিতালি ব্যাকুল কণ্ঠে বলল, ভাই সত্যি আমি নীলু নামের একটা মাইয়ারে এখানে বসায় রাখা গেছিলাম। রাজনের ভ্রু কুঁচকে গেল। মেয়েটার নাম নীলু, এটা তুই জানলি কিভাবে? জিজ্ঞেস করছিলাম, ওর অবস্থা ভালো ছিল না। সে কইল চিত্রা আপার সাথে একটু কথা আছে, শুধু একবার তারে ডাইকা আনো। আমি তাই ওরে এখানে বসাইয়া চিত্রা আপারে খবর দিয়ে আনতে গেলাম, কিন্তু ফিরে এসে দেখি মাইয়াটা গায়েব। রোশান বিরক্ত হয়ে বলল, এখন তো কেউ নেই, কে না কে এসেছিল তা নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে নাকি? দেশের অবস্থা ভালো না, ছিনতাই বাড়ছে, অযথা এমন হুটহাট কাউকে অন্দরমহলে ঢুকাবি না। রাজন সুর মিলিয়ে বলল, দেখিস নাই পুকুরে দুইটা লাশ ভাসাইয়া দিছে, কোনোদিন না জানি তুই টার্গেটে পড়ে যাস। মিতালি ভয়ে চুপ হয়ে গেল। ফারাজ একবার রাজন আর রোশানের দিকে তাকালো, তারপর একদমে বলল, সবাই যার যার ঘরে চলে যাও। সবাই যেতেই ফারাজের দৃষ্টি স্থির হলো চিত্রার দিকে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে। আজ সারাদিনে অনেক কিছু দেখেছে, মানসিকভাবে বেশ ধকল যাচ্ছে ওর উপর। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে গেল। বউ? চিত্রা নিঃশব্দে তার দিকে তাকালো। বাজিতপুর যাব, জিনিসপত্র যা লাগবে প্যাক করে নাও। চিত্রা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। বাজিতপুর? কিন্তু হঠাৎ সেখানে কেন? সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে, গা গলিয়ে উঠছে, মাথার ভেতর ধকধক করা যন্ত্রণা হচ্ছে। আজ স্টাফ নিলেও কোনো কাজ করছে না। তারিখ কত আজ? ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে নেয় সে। মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতর কেমন যেন শূন্য থাকে। না না, সময় তো পেরিয়ে গেছে। মোহনার সারা শরীর কাঁপতে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন, সে কি গর্ভবতী? না, এটা অসম্ভব। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায়। রোশান সেখানে বসে কিছু হিসাব কষছে, ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্ত। ভুলেও রোশান কিছু জানলে চলবে না। কিন্তু যদি জানতে পেরে যায়, যদি সে ধরা পড়ে যায়? মোহনার শ্বাস গলায় আটকে আসে। বাচ্চার কথা মনে পড়তেই ভেতরটা শীতল হয়ে যায়। না, সে আর সন্তানহারা হতে চায় না। বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না। সে জানতে পারলে একেও মেরে ফেলবে, বাচ্চাটাকে একেবারে মেরে ফেলবে। মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয়, আগে পরীক্ষা করতে হবে। যদি সে গর্ভবতী না হয়, তাহলে তো এসব ভয় অযৌক্তিক। মোহনা? রোশানের ডাক শুনে চমকে ওঠে সে। জি? কণ্ঠ কাঁপছে। এক গ্লাস পানি দাও তো। মোহনা ভয়ে ভয়ে জগের দিকে এগিয়ে যায়। খাটের পাশে রাখা ছোট টেবিলের ওপর জগটা ছিল। গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনার হাত কাঁপছে, তবু সে নিজেকে সামলে নেয়। পানি নিয়ে রোশানের দিকে এগোতেই আবারও ডাক পড়ল, এই মোহনা! চমকে ওঠে সে। হাত ফসকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে। মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাচের গ্লাসটা। রোশান এক ঝলক ভাঙা কাচের দিকে তাকায়, তারপর মুহূর্তের মধ্যেই মোহনাকে টেনে নিয়ে আসে কাছে। গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কি লুকাচ্ছ জানেমান? আমাকে চিনো তো? আমি কেমন সেটাও আশা করি জানো। সাবধান, নিজের জমদূতকে ঢেকো না। রোশান মোহনাকে ধাক্কা দিয়ে কাচের উপর ফেলে দেয়। চোখের সামনে দপদপ করতে থাকে রক্তমাখা কাচের টুকরো।
শরীরের একপাশ ক্ষতবিক্ষত, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে, তবু মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায়। যদি মাটির নিচে একটা ফাটল থাকতো তাহলে সে তাতে ঢুকে চিরদিনের মতো হারিয়ে যেত, কিন্তু তার উপায় নেই। মৃত্যু ছাড়া মুক্তি কোথায়? আকাশ আজ এক শোকপট, কালো মেঘের দুর্ভেদ্য আবরণে ঢাকা, যেখানে চন্দ্রের রূপালী আলো অসহায়ভাবে বিলীন হয়ে গেছে। বাতাসের শীতল প্রবাহ শিরদাঁড়ায় এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে। তার নির্মল শৈত্যহারের গভীরতম প্রকোষ্ঠেও অনুপ্রবেশ করছে। দূরপ্রান্ত থেকে অনির্ধারিত পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে। পথের ধূসর প্রান্তরে ছন্নছাড়া কুকুরগুলোর ক্ষীণ আলোয় ঘেউ ঘেউ শব্দ এক ভগ্ন সুর তৈরি করছে। হয়তো রাতের আধারে তারা কোনো অশরীরী উপস্থিতি টের পেয়েছে। হুটহাট আবার বাতাস দিক বিদিক হয়ে ছুটছে। তার রুদ্ধশ্বাস প্রবাহে শুষ্ক পাতারাও এক কৃত্রিম ঘূর্ণিতে আবর্তিত হয়েছে। দেখে মনে হচ্ছে কারাগারের বন্দীরা মূর্তির জন্য প্রলাপ বকছে। চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈশব্দ। এই নৈশব্দতা প্রকৃতির প্রতিটি কণায় বিষণ্ণতার ছাপ ফেলে রেখে যাচ্ছে। বহু দূরে, হয়তো তার চেয়েও বেশি দূরে, সোহান নদীর ঘাটে নির্বাক বসে আছে। চারপাশের নিকষ অন্ধকারে তার কৃষ্ণগাত্র একাগ্ন হয়ে গেছে রাত্রির অতল অমানিসার সঙ্গে। শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডলী মাত্র প্রমাণ করে যে সে এখনও শ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ, কিন্তু তার অন্তর্গত উত্তাল আগুন নিস্তরঙ্গ নদীর মতো নয়, বরং গভীর গহ্বরে ধিকি ধিকি দহনে পরিণত হয়েছে। চিন্তার প্রবাহ বিভ্রান্ত, সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্তি তার অস্তিত্বকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবেই সে স্বস্তি পাবে। অথচ সে জানে তাও যথেষ্ট নয়। তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্তি এত তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো এই দহন প্রশমিত হবে না। হাতের আঙুল অস্থিরভাবে নড়ছে। রাতের আধারে নদীর ঘাটটায় কেবল জলের শব্দ। নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভেপু বাজল। দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে এই শব্দ। সোহান বিরক্তিতে পা নাড়ায়। পায়ের লোমশ চামড়ায় মশার দংশনে ছোট ছোট দাগ ফুটে উঠলেও তার তাতে আভ্রুক্ষেপ নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। হারুন সহ দলের 4 জন খুন হয়ে গেল, অথচ হত্যাকারী কে তা সে এতটুকু আঁচ করতে পারছে না। খুনির কি তার চেয়েও বেশি ক্ষমতা, আধিপত্য? সোহানের ব্যবসার পরিধি বিশাল। শহরের রাস্তায় যে অটোরিকশা, মোটরগাড়ি চলে তার বেশিরভাগই তার আওতায়। চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝিয়ে দেয়, আর সোহান হিসাব চুকিয়ে তাদের পারিশ্রমিক দেয়। এই ব্যবসায় তাকে নাম দিয়েছে, পরিচিতি দিয়েছে, তবে নৈতিকতার ভাত নেই দেশে। তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপেই শেষ। সোহান লুঙ্গিটা একটু উপরে টেনে তোলে, পায়ের পাতা চুলকায়। গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট, রংটায় ব্যাখ্যা সে দিতে পারবে না। সোহানের কল বাজছে, সোহান টের পেয়েছে, তবে তুলে দেখতেও মন চাইছে না। এমন কী করেছে সেটাও জানতে ইচ্ছা করছে না। পরপর 3টে কল আসার পর একরাশ বিরক্ত নিয়ে কল তুলে রিসিভ করে। ওপাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে। কল রিসিভ হতেই বৃষ্টি গালিগালাজ শোনা যায়। সোহান জবাব দেয় না, সে মনোযোগ দিয়ে কথা গেলে। কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সোহানের চোখ মুখ চকচক করে উঠল। হ্যাঁ, এমন একটা খবরের অপেক্ষাতেই তো সে এতক্ষণ ছিল। সোহান পৈশাসিক হেসে বলল, এতদিনে একটা কামের কাম করছো মামুর বেটা। এবার সুন্দর একখান গল্প বানাইয়া নাটকখানা প্রচার কইরা ফালাও দেখি।